যাই হোক তোমরা সবাই ভালো আছো। গতদিন ফার্স্টের দিন ক্লাসটাই আমি খুব মানে নিতে পারিনি ভালো মতো, আমার খুব মন খারাপ হয়েছে। প্রথম দিন আমি তোমাদের সাথে নতুনদের সাথে ক্লাস নিতে বসলাম, তখনই দেখা গেল নেটের প্রবলেম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, সবাই তোমরা খুব পুরাতন যারা আছো, মাহিনকে আমি বলবো যারা নতুন অ্যাটেন্ড হয়েছে তোমরা নোট সব একটু দিয়ে দিও, ওদেরকে নোট গুলো দিয়ে দিও। হ্যাঁ, জি প্রত্যেকটা ম্যাম, সাবজেক্টের। অবশ্যই। হ্যাঁ, তাহলে সুবিধা হবে ওদের। প্রতি ক্লাসের তো পরে যাই ম্যাম হোক, নোট দেওয়া হচ্ছে। হ্যাঁ, নোট দিয়ে দিও। আমারগুলো যদি থাকে আমারগুলো সব দিয়ে দিও, আর যদি ম্যাম লাগে তাহলে আপনার আমি গুলো আবার একদম দিব। প্রথম গুলো তো ম্যাম আমাদের কাছে পিডিএফ নাই, একদম ছিল, শীট আকারে ছিল। তো সেটা যদি পিডিএফ পেরেছিল। গুলো আমাকে দিতেন তাহলে আমাদের দিয়ে দিতে পারতাম ভালোভাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাস শেষ করে আবার ওগুলো আবার দিয়ে দিব, ঠিক আছে? জি তখন তো ম্যাম, সামনাসামনি তোমরা ক্লাস করেছো, আমি ওভাবেই করেছি, জি ঠিক ম্যাম, আছে? সেটাই। আচ্ছা, তো যাই হোক, তোমাদের যারা নতুন হোক পুরাতন হোক, যারাই আছো সবাইকে মানে আমি নতুন ভাবে শুরু করছি। তোমাদের থেরাপিউটিক এক্সারসাইজের ডেফিনেশন কিন্তু প্রায়ই পরীক্ষা আসে। থেরাপিউটিক এক্সারসাইজ কি, তোমাদের ডেফিনেশন সম্পর্কে কতদিন কিছু কিছু বলেছিলাম, হয়তো তোমরা শুনতে পাওনি, ক্লিয়ারলি শুনতে পাওনি। থেরাপিউটিক এক্সারসাইজ কি, তোমাদের এই নতুনদের উদ্দেশ্যে বলি বা পুরাতনের উদ্দেশ্যে বলি। এক্সারসাইজ সম্পর্কে তো আমরা জানি, এক্সারসাইজ ইউজুয়াল সবাই হাত মানে মুভমেন্ট করলেই এক্সারসাইজ হয়। কিন্তু থেরাপিউটিক এক্সারসাইজ কি স্পেসিফিক কিন্তু এক্সারসাইজ, যেটা আমি গত ক্লাসেও বলেছি। থেরাপিউটিক এক্সারসাইজ স্পেসিফিক পারপাসে যখন তুমি এক্সারসাইজ করবা, ধরো তোমার কোথাও পেইন, কোথাও মাসেল স্পাজম, কোথাও তোমার টেন্ডাইটিস বা কোনো বোনস রিপ্লেস হয়ে গেছে, এরকম যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে তুমি ধরো স্পেসিফিক প্রবলেমের জন্য যখন স্পেসিফিক কোনো এক্সারসাইজ করবা সেটাই হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ। ওভারঅল এক্সারসাইজ করলা, সেটা এক্সারসাইজ কিন্তু থেরাপিউটিক পারপাসে না। আবার যদি তুমি তোমার ফিটনেস লেভেল বাড়ানোর জন্য যদি করো, ধরো তুমি তোমার ফিটনেস লেভেল কম, তোমার কার্ডিওভাস্কুলার যে পাওয়ার থাকে, আমাদের যে রেসপিরেটরি পাওয়ার থাকে, কার্ডিওভাস্কুলার যে পাওয়ারটা থাকে বা হার্টের যে ফাংশনটা থাকে, কার্ডিও যদি প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন এক্সারসাইজ করে থাকি। তো সেইটার জন্য যদি তুমি প্ল্যান ওয়াইজ বা বিভিন্ন ওয়ার্ম আপ কুল ডাউন যেটা করা লাগে, প্রথমে ওয়ার্ম আপ, তারপর তুমি এক্সারসাইজ করবে, তারপর কুল ডাউন করবে, সেই অনুযায়ী যদি তুমি এক্সারসাইজ করো সেটা থেরাপিউটিক এক্সারসাইজ মধ্যে পড়বে। ওভারঅল তুমি এক্সারসাইজ করলে সেটা কিন্তু থেরাপিউটিক এক্সারসাইজের মধ্যে পড়বে না, এটা ইউজুয়াল এক্সারসাইজ। থেরাপিউটিক এক্সারসাইজ হবে হচ্ছে কখন, তুমি যখন একটা স্পেসিফিক প্রবলেম নিয়ে বা স্পেসিফিক ফিটনেস এর জন্য। দেখো স্পোর্টসম্যানরা এক্সারসাইজ করে না, যে দেখো যারা অধিক মানে স্পোর্টস করে তারা কিন্তু মানে স্পোর্টসে অ্যাটেন্ড করার আগে তাদের ফিটনেস লেভেল ঠিক করার জন্য বা ইনজুরি যে প্রিভেনশন করার জন্য তারা এক্সারসাইজ করে থাকে। তাদের কিন্তু একটা গাইডলাইন আছে, যে এই গাইডলাইনে সে এতটুকু স্ট্রেচিং এক্সারসাইজ করবে, এতটুকু স্ট্রেংথেনিং এক্সারসাইজ করবে, এতটুকু সে ওয়ার্ম আপ করবে, কুল ডাউন করবে এক্সারসাইজের পরে। সেভাবে কিন্তু সে একটা গাইডলাইন অনুযায়ী এক্সারসাইজ করে। সেটা হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ। এক্সারসাইজ মানে কিন্তু থেরাপিউটিক এক্সারসাইজ না, এটা মনে রাখবে যে এক্সারসাইজ কোনটা, থেরাপিউটিক এক্সারসাইজ কোনটা। যখন স্পেসিফিক প্ল্যান ওয়াইজ তুমি যখন এক্সারসাইজ প্ল্যানিং করবে কোনো ইনজুর্ড পার্সনের জন্য, কোনো ডিজিজ পার্সনের জন্য, সেটাই কিন্তু থেরাপিউটিক এক্সারসাইজ। তো এখন আমরা তো ডেফিনেশন পড়বো, তাই ডেফিনেশন জানতে হবে, কারণ প্রায় পরীক্ষা আসে যে থেরাপিউটিক এক্সারসাইজ কি, ডেফিনেশন। তো সেক্ষেত্রে ধরো আমি স্লাইড গুলোতে যাই, স্লাইড গুলো তোমাদেরকে একটু দেখাই যে তোমাদের পরীক্ষার জন্য ম্যাম কয়েকজন কি মেবি করতে ওয়েটিং এ হবে। আছে। ওদেরকে তো আমি ইনভাইট করলাম, মানে দিলাম তো, সবাইকে তো নিলাম, এখানে যারা জয়েনিং দিলাম। জি ম্যাম, ঠিক আছে, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা দেখতে পাচ্ছো যে আমার স্লাইড গুলো। জি কেউ ম্যাম, একটু দেখা রেসপন্স, হ্যাঁ আমার একটু স্পিকারে প্রবলেম হয়, বুঝছো? স্পিকারে প্রবলেম হলে আমার মানে দেখা যায় কথা কেটে যায়, আমার এই ল্যাপটপের একটু স্পিকারে প্রবলেম আছে। তো যাই হোক, এখন ডেফিনেশনটা তোমাদের মুখস্থ করতে হবে, পড়তে হবে ডেফিনেশন, যেটা আমি বললাম বুঝে তোমরা আরো যত পড়বে তখন আরো ক্লিয়ারলি বুঝে ফেলবে। থেরাপিউটিক এক্সারসাইজ কি, থেরাপিউটিক এক্সারসাইজ মিন্স অ্যাসিলারেটিং দ্য পেশেন্ট রিকভারি ফ্রম ইনজুরি। অ্যাসিলারেটিং তো বুঝছো, যেটা ত্বরান্বিত করে দ্য পেশেন্ট রিকভারি ফ্রম ইনজুরি অ্যান্ড ডিজিজ হুইচ হ্যাভ অল্টারেড হিজ নর্মাল ওয়ে অফ লাইফ। ধরো নর্মাল লাইফের জন্য তুমি যদি কোনো ইনজুর্ড এবং ডিজিজ পার্সনকে তুমি থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে তুমি পেশেন্টকে রিকভার দেখো।
আমাদের যদি উদাহরণ দেই, এক্সাম্পল দেই, যে ধরো আমাদের কোনো জায়গায় ইনজুর্ড হলো, কেটে গেল, সেটা কেটে গেলে জোড়া লাগে কতদিন জানো? পুরাতনরা হয়তো জানার কথা, আমি বলেছি যে সফট টিস্যু ইনজুরি মানে আমাদের যদি স্কিনে কেটে যায়, স্কিনের নিচে কিন্তু কতগুলো লেয়ার আছে, লেয়ার গুলো আমি বলেছিলাম আগে ক্লাসে, যেমন স্কিনের লেয়ার উপরে যে লেয়ার এটাকে কি বলা হয়, ইপিডার্মিস বলা হয়। তার নিচে কি থাকে, ডার্মিস থাকে, তার নিচে হচ্ছে ফ্যাটি টিস্যু থাকে, তারপরে থাকে মাসেল থাকে, তারপরে বোন থাকে, যেগুলো হচ্ছে বোনস বাদে যেই লেয়ার গুলো আছে সেগুলোকে কি বলা হয়, সফট টিস্যু বলা হয়। এই ধরো সফট টিস্যু ইনজুরি হলে সেখানে কি, সফট টিস্যু ইনজুরি হলে হিলিং হতে কতদিন সময় লাগে? সাধারণত মিনিমাম মানে যদি একদম মাসেল পর্যন্ত যায় তাহলে সেটা 21 দিন সময় লাগে। হ্যাঁ, সফট টিস্যু ইনজুরি হলে 21 দিন সময় লাগে, এটা মনে রাখবা হিলিং প্রসেস হওয়ার জন্য। আর যেটা হচ্ছে মানে হার্ট টিস্যু বা যেটাকে আমরা বোনস বলি, বোনস যদি ফ্র্যাকচার হয় তাহলে এটা হিলিং হতে কতদিন সময় লাগে? 42 ডেজ সময় লাগে। 42 ডেজ সময় লাগে এটা হিলিং হওয়ার জন্য। তো দেখো, অনেক সময় দেখা যাচ্ছে যে কারো কারো ক্ষেত্রে এই হিলিং প্রসেসটা অনেক দেরি হয় না, 21 ডেজ এর চেয়ে অনেক দেরি হয়, বা এই ধরনের প্রবলেম হয় কিন্তু। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে থেরাপিউটিক এক্সারসাইজ করলে কিন্তু এই হিলিং প্রসেসটাও কিন্তু মানে দ্রুত হয়। তোমাদের মনে হতে পারে এক্সারসাইজ করলে হিলিং প্রসেস কিভাবে দ্রুত হবে? এক্সারসাইজ করলে অবশ্যই হিলিং প্রসেস দ্রুত হবে, কারণ ব্লাড সার্কুলেশন বাড়বে, যে স্পেসিফিক এরিয়াতে প্রবলেম সেই স্পেসিফিক এরিয়া হিলিং প্রসেসের যে ফাংশন গুলো হয় সেই ফাংশন গুলো ত্বরান্বিত করে, সেই ক্ষেত্রে কিন্তু থেরাপিউটিক এক্সারসাইজ কাজ করে। তারপর ধরো ডিজিজের ক্ষেত্রে তোমরা অনেকেই জেনে থাকবে যে অনেক নর্মাল যে ডিজিজ গুলো আমরা খুব বেশি কাজ করি, স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্টদের নিয়ে। স্ট্রোক তো সবাই ওভারঅল সবাই জানো যে স্ট্রোক হলে কি হয়, ব্রেনের এক সাইড ইনজুরি হলে অপোজিট সাইড প্যারালাইসিস হয়ে যায়। সেই পেশেন্টদেরকে কি আস্তে আস্তে ইমপ্রুভ করার জন্য কিন্তু আমরা থেরাপিউটিক এক্সারসাইজ মানে অ্যাপ্লাই করে আমরা পেশেন্টকে রিকভারি করে থাকি। তারপর আদার্স আরো অনেক ডিজিজ আছে, ব্যাক পেইন আছে, নেক পেইন আছে, আরো অনেক ধরনের প্রবলেম মানে ডিজিজ আছে বা স্পাজম আছে, সেগুলোর জন্য কিন্তু আমরা মাসকুলোস্কেলেটাল প্রবলেম, এগুলো পড়বে জানবে, এগুলোর জন্য আমরা থেরাপিউটিক এক্সারসাইজ অ্যাপ্লাই করে থাকি। তাহলে ডেফিনেশন হিসেবে আমরা কি জানবো? আমরা অনেকগুলো ডেফিনেশন আছে, তোমাদের যেটা পছন্দ হয় সেটাই পরীক্ষা লিখতে পারবে। এই রেফারেন্স লেখার প্রয়োজন নাই, তোমাদের রেফারেন্স কষ্ট করে মুখস্থ করতে হবে না, তোমরা ডেফিনেশনটা জেনে রেখো। Therapeutic exercise means accelerating the patient recovery from injury and disease which have altered his normal way of life. আর অরে কি আছে দেখো, therapeutic exercise as the prescription of bodily movement to correct impairment, improve musculoskeletal function or maintain a state of well-being. It may vary from highly selected activity restricted to specific muscle or part of the body to general or vigorous activity that can return convulsing patient to speak the physical condition. বুঝেছো? যেগুলো মাসকুলোস্কেলেটাল প্রবলেম বা আদার্স কোনো ইম্পেয়ারমেন্ট থাকলে, ইম্পেয়ারমেন্ট তো জানো, ইম্পেয়ারমেন্ট হচ্ছে তোমার কম, যেমন হিয়ারিং ইম্পেয়ারমেন্ট দেখবা, যারা কানে কম শুনে তাদেরকে হেয়ার ইম্পেয়ারমেন্ট বলা হয়। যারা আদার্স ইম্পেয়ারমেন্ট কোনো কিছু প্রবলেম থাকলে তাদেরকে কিন্তু ইম্পেয়ারমেন্ট বলা হয়। তো আরো একটা সংজ্ঞা আছে যে থেরাপিউটিক ইজ এ ফিজিক্যাল থেরাপি ইন্টারভেনশন encompassing a broad range of activity designed or to restore or improve musculoskeletal, cardiopulmonary or neurological function. দেখো থেরাপিউটিক এক্সারসাইজ কখন কখন অ্যাপ্লাই করা হয়? যদি কারো মাসকুলোস্কেলেটাল প্রবলেম হয়, মাসকুলোস্কেলেটাল সম্পর্কে তো জানো যে মাসেল এবং স্কেলিটন বোনস এর যদি সমস্যা হয় তাহলে কিন্তু আমরা থেরাপিউটিক এক্সারসাইজ অ্যাপ্লাই করতে পারি। তারপর কার্ডিওপালমোনারি, যে কার্ডিওপালমোনারি কি হার্টের সমস্যা বা হার্টের ফিটনেস লেভেল বাড়ানোর জন্য কি এক্সারসাইজ করতে হয় না? দেখবা যে যাদের হার্টের প্রবলেম, হার্টের অপারেশন হয়েছে তাদেরকে বলা হয় যে আস্তে আস্তে রিকভারি যেমন আপনারা হাঁটবেন, এত টাইম হাঁটবেন বা এই এক্সারসাইজ করবেন। তো সেই ক্ষেত্রে কি আমরা শুধু এভাবেই বলবো? আমরা কিন্তু এভাবে বলবো না। আমরা ফার্স্টলি কি করব, তার হার্ট রেট চেক করে দেখবো, তার পালস রেট চেক করে দেখবো, তার টার্গেট হার্ট রেট চেক করে দেখবো, তার ম্যাক্সিমাম হার্ট রেট চেক করে দেখবো যে এগুলো তার কত লেভেল পর্যন্ত আছে এবং আমার টার্গেট কতটুকু, যে আমি কতটুকু অ্যাচিভ করলে এই লোকটা তার ফিটনেস লেভেল তার নর্মাল হবে এবং সে তার এজ ইউজুয়াল কাজগুলো সে করতে পারবে। সেই অনুযায়ী কিন্তু আমরা তাকে এক্সারসাইজ প্রেসক্রিপশন করব। যে ধরো পেশেন্টকে কি বলা হয় যে হার্টের প্রবলেম হলো যে আপনি কয়েকদিন পরে হাঁটা শুরু করবেন, এভাবে বললে হবে না। আমাদের কিন্তু একটা গাইডলাইন ফলো করে আমরা এক্সারসাইজ প্রেসক্রাইব করে থাকি। ফার্স্টলি আমরা কি করি, কোনো পেশেন্টের ক্ষেত্রে, কার্ডিওপালমোনারি পেশেন্টের ক্ষেত্রে কি করি, ফার্স্টলি আমরা তার হার্ট রেট চেক করি,
তার টার্গেট হার্ট রেট সেট আপ করি, তারপরে ম্যাক্সিমাম তার হার্ট রেট কতটুকু যাওয়া যাবে। ধরো তুমি একটা পেশেন্টকে ভিগোরাস অনেক এক্সারসাইজ করাচ্ছ, এক্সারসাইজ করলে কিন্তু তার আরো প্রবলেম, বেশি করলে কিন্তু তার প্রবলেম হতে পারে। তো তার কতটুকু লেভেল পর্যন্ত হার্ট রেট গেলে আমরা আর এক্সারসাইজ স্টপ করে দিব, বা সেরকম কতটুকু অ্যাচিভ করতে পারবে, কতটুকু পর্যন্ত যেতে পারবে, সেই অনুযায়ী প্ল্যান করে কিন্তু আমরা এক্সারসাইজ করাবো। এটা কার্ডিওপালমোনারি পেশেন্টের ক্ষেত্রে। তারপরে ধর নিউরোলজিক্যাল প্রবলেম তো বুঝোই সবাই, তাই না? নিউরোলজিক্যাল প্রবলেম হচ্ছে ধরো নার্ভে বা ব্রেনের কোনো নিউরোলজিক্যাল কন্ডিশন, যেমন স্ট্রোক পেশেন্ট, সেটা নিউরোলজিক্যাল কন্ডিশন। তারপরে ধরো আরো অনেকগুলো ডিজিজের নাম আছে, তোমরা হয়তো জানো যে পার্কিনসন ডিজিজ আছে, তারপরে ট্রান্সভার্স মাইলিটিস আছে, আরো অনেক অনেক ডিজিজের নাম আছে। তারপর পিএলআইডি আছে। এই ডিজিজের পিএলআইডি অবশ্য মাস্কুলোস্কেলেটালের মধ্যে পড়ে। তো এরকম অনেক নিউরোলজিক্যাল প্রবলেম আছে, সেগুলোর জন্য কি আমরা থেরাপিউটিক এক্সারসাইজ অ্যাপ্লাই করি। আমরা কতটুকু ট্রিটমেন্ট দিব সেটা কিন্তু তুমি আগে পেশেন্টকে অ্যাসেস করে, চেক করে দেন অ্যাপ্লাই করবে। এখন দেখো কিছু বেসিক জিনিস, ফার্স্ট ইয়ারে তোমাদের কি বেসিক জিনিস জানতে হবে এক্সারসাইজ সম্পর্কে। তোমরা জানবে কখন? যখন তোমরা সেকেন্ড ইয়ার উঠবে, ফোর্থ ইয়ার উঠবে, তখন স্পেসিফিক এক্সারসাইজ সম্পর্কে শিখবে। এখন হচ্ছে তোমাদের বেসিক কিছু ইনফরমেশন তোমাদের এই প্রথম লেভেলে তোমাদের জানতে হবে। কারণ তোমরা তো যারা একদম নতুন অ্যানাটমি সম্পর্কে জানো না, আমাদের মাসেল সম্পর্কে অনেক ভালো ধারণা থাকতে হবে, আমাদের বোনস সম্পর্কে অনেক ভালো ধারণা থাকতে হবে, তাহলে আমরা স্পেসিফিক ট্রিটমেন্ট গুলো অ্যাপ্লাই করতে পারবো। এখন ধরো আমাকে জানতে হবে কোন মাসেল, স্পেসিফিক কোন মাসেলের প্রবলেম, সেই অনুযায়ী সেই ট্রিটমেন্টটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। এখন এইম অফ থেরাপিউটিক এক্সারসাইজ দেখো কি আছে, টু প্রমোট অ্যাক্টিভিটি whenever or wherever it is possible to minimize the effect of inactivity. বুঝতেছো তো? যদি ইনঅ্যাক্টিভ থাকো, তোমাকে এই থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে তোমাকে অ্যাক্টিভ করা হবে। সেটা যে কোনো পেশেন্টের ক্ষেত্রে বলো, কোনো ডিজিজ প্রবলেম আছে যাদের ক্ষেত্রে বলো, বা কোনো পেইনের ক্ষেত্রে বলো। হঠাৎ করে হয়তো এরকম হয় না যে তোমার খুব সিভিয়ার ব্যাক পেইন বা সিভিয়ার নেক পেইন, তাহলে সেই অনুযায়ী তুমি পেশেন্টকে আগে অ্যাসেস করবে কোন ভার্টিব্রার মধ্যে পেইন বা কোন স্পেসিফিক মাসেলের মধ্যে পেইন। সেটা স্পেসিফিক মাসেলকে ট্রিটমেন্ট করলে তোমার দেখা যাবে যে তোমার রেঞ্জ অফ মোশন বাড়বে, এবং তুমি আবার তোমার এজ ইউজুয়াল অ্যাক্টিভিটি তুমি করতে পারবে। অনেক এরকম হয় না যে ঘুম থেকে উঠে খুব নেকে পেন, তার পিলো ইউজ ঠিক মতো করে নাই, তার পেন হচ্ছে। তো তুমি ফার্স্টলি চেক করবা যে কোন মাসেলটায় তার প্রবলেম হয়েছে বা কোনো ভার্টিব্রাতে প্রবলেম হয়েছে কিনা, সেটা আগে অ্যাসেস করে চেক করে দেখে সেই অনুযায়ী ট্রিটমেন্ট অ্যাপ্লাই করে তাকে ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভে মানে আনা হবে। বা ধরো কোনো স্ট্রোক পেশেন্ট দেখেছো এরকম কারো কোনো দেখা আছে যে স্ট্রোক পেশেন্টে স্ট্রোক হয়েছে, তারপরে তাকে ট্রিটমেন্ট অ্যাপ্লাই করা হয়েছে, ট্রিটমেন্ট অ্যাপ্লাই করার পরে দেখা যাচ্ছে যে সে আস্তে আস্তে নর্মাল দিকে চলে গেছে। এরকম কারো কোনো দেখা আছে যে অনেকটা রিকভারি হয়েছে? অনেক স্ট্রোক পেশেন্টের যদি ধরো একদম ইনিশিয়াল পর্যায়ে যদি তাকে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট অ্যাপ্লাই করা হয়, তাহলে কিন্তু তার ইমপ্রুভটা অনেক ভালো হয়। ধরো লেট স্টেজে আসলো একটা স্ট্রোক পেশেন্টকে, স্ট্রোক করার পরে অনেক 4-5 মাস বা 6 মাস 1 বছর পরে আসলো, তখন কিন্তু বেশি একটা কাজ করে না। হ্যাঁ, আমাদের ব্রেনের একটা নিউরোপ্লাস্টিসিটি এরিয়া আছে, যখন হচ্ছে কি এই ব্রেনটা হচ্ছে কি শিখায় যে আমাকে এইভাবে এই কাজটা করতে হবে, এভাবে এটা করতে হবে। তোমরা ছোটবেলায় এরকম হয়েছে না যে তোমরা অনেক বড় বড় ছোটবেলায় কি, এখনো তো তোমরা ছোটই আছো, তো অনেক আছে না যে এরকম বড় বড় কবিতা মুখস্থ করে ফেলে। হ্যাঁ, তো তোমার মানে চিন্তা করতে হয় না, কর 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 বলে ফেলে, তাই না? এরকম পারে না অনেকে। দেখো অনেকে আছে না এরকম, এগুলো ব্রেনের একটা অ্যাক্টিভিটি, ব্রেনটা একটা মোটর নিউরন যেমন আমাদের ব্রেনে কাজ করে। যেরকম ধরো দেখেছো এরকম যে অনেক অ্যাথলেটরা অনেক মানে কঠিন কঠিন কাজগুলো করতেছে, তারা খুব ইজিলি পারতেছে, তোমার আমার পক্ষে কিন্তু সম্ভব না। হ্যাঁ, কেন সম্ভব না? তার পারফরমেন্স, সে রিপিটেড অ্যাক্টিভিটি যখন বেশি করে তখন কিন্তু সে এই কাজটাকে সে খুব ইজিলি ভাবে করতে পারে। ধরো যারা স্পোর্টসম্যান, তারা যখন ভালো প্র্যাকটিস করতেছে, তখন কি হয়, তারা খুব ভালো খেলতে পারে না। তো সেটা তো তোমার আমার পক্ষে যদি আমরা না করে থাকি, সেটা আমাদের পক্ষে সম্ভব না। এই জন্য হচ্ছে আমাদের ব্রেনে সেটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হয় যে আমি স্পেসিফিক অ্যাক্টিভিটিটা করতেছি, করতে করতে এই ব্রেন এটা শিখে ফেলে।
সেরকম হচ্ছে কি স্ট্রোক করার পরে কি পেশেন্ট ভুলে যায় যে কিভাবে সে হাঁটে, কিভাবে সে নড়াচড়া করে। এটা কিন্তু ব্রেনের যে এরিয়াটা ড্যামেজ হচ্ছে সেই এরিয়াটা ড্যামেজ হওয়ার পরে তার পাশের যে সেলগুলো আছে এটাতে নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ হয় এবং তাকে কি ইনিশিয়ালি যদি সেই পেশেন্টটা আসে তাকে তুমি শিখানোর পরে রিপিটেশন করার পরে সে কিন্তু সেই স্পেসিফিক সেই জিনিসটা শিখবে যে কিভাবে হাঁটতে হবে। স্ট্রোক পেশেন্টের হাঁটার প্যাটার্ন দেখলে তো তোমরা বোঝা যায় যে এই পেশেন্ট স্ট্রোক করেছে, তখন কি হয় সেভাবে সেই প্যাটার্ন অনুযায়ী তোমরা মানে সেই জিনিসটাই শিখবে, স্পেসিফিক যে জিনিসটা। এখন দেখো আমি আগায় যাই যে টু রিগেইন নর্মাল জয়েন্ট রেঞ্জ অফ মোশন। অনেকের আছে না বিভিন্ন কারণে রেঞ্জ অফ মোশন কমে যায়, জয়েন্টের রেঞ্জ অফ মোশন। নতুনরা বুঝতে পারতেছো যে জয়েন্ট রেঞ্জ অফ মোশনটা কি? একটা জয়েন্টের যে মুভমেন্ট গুলো, জয়েন্টের মুভমেন্ট আছে না, আমাদের প্রত্যেকটা জয়েন্টের বিভিন্ন মুভমেন্ট আছে। শোল্ডার জয়েন্ট, কাইনেসিওলজি সাবজেক্টের ক্লাসে তোমরা বিভিন্ন জয়েন্ট রেঞ্জ অফ মোশন শিখবে, যেমন শোল্ডার জয়েন্টে কি কি মুভমেন্ট গুলো আছে, এলবো জয়েন্টে কি কি মুভমেন্ট গুলো আছে, রিস্ট জয়েন্টে কি কি মুভমেন্ট আছে। সেই মুভমেন্ট গুলো যদি কোনোটাই রেস্ট্রিকশন হয় কোনো কারণে, হতে পারে যে ফ্র্যাকচার হয়েছে, তাকে দীর্ঘদিন প্লাস্টার করে রাখা হয়েছে, তারপরে কি হয় প্লাস্টার করে রাখার পরে দেখবা যে জয়েন্টটা আর সেই নর্মাল আগে রেঞ্জ অফ মোশনে মুভমেন্ট করা যাচ্ছে না, তখন কি করা হয় ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু তুমি আগে যে নর্মাল রেঞ্জ অফ মোশন সেটা আবার রিগেইন করা সম্ভব হয়, আবার আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায়। টু ইনক্রিজ দ্য মাসেল পাওয়ার, মাসেল পাওয়ার হচ্ছে মাসেলের আমাদের একটা নর্মাল পাওয়ার আছে, যখন কোনো কারণে পেইনের কারণে হতে পারে মাসেল পাওয়ার কমে যায়, স্পাজমের কারণে বা জয়েন্ট রেঞ্জ অফ মোশনের কারণে বা আদার নিউরোলজিক্যাল প্রবলেমের কারণে মাসেল পাওয়ারটা কমে যায়। যে নর্মাল পাওয়ার আছে আমাদের নর্মাল মাসেল পাওয়ার আমরা গ্রেডিং করি, আমাদের পুরাতন স্টুডেন্টরা জানো যে অক্সফোর্ড গ্রেডিং এর মাধ্যমে আমরা মাসেল পাওয়ার মেজার করে থাকি, যেটা নর্মাল পার্সনের কি থাকে গ্রেড 5 থাকে, যাদের কমে যায় তখন আমরা অ্যাসেস করে চেক করে দেখি যার 4 আছে কিনা 3 আছে কিনা, যেটা আছে সেখান থেকে আমরা ট্রাই করি তাকে নর্মাল 5 গ্রেডে নিয়ে আসার জন্য। টু ইনক্রিজ দ্য স্ট্রেংথ এন্ড এন্ডুরেন্স, টু এনকারেজ দ্য পেশেন্ট অ্যাক্টিভিটি, এনকারেজ করা হয় থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে, টু অ্যাসিলেট দ্য পেশেন্ট রিহ্যাবিলিটেশন করা হয়। এই জিনিসগুলো কিন্তু একদম মুখস্থ করে ফেলবে। এগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন, সবাইকে এগুলো জানতে হবে। স্পেসিফিক ট্রিটমেন্ট তোমরা আরো উপরে ক্লাসে উঠলে জানবে। এখন দেখো থেরাপিউটিক এক্সারসাইজের গোল গুলো কি? গোল হচ্ছে এনেবল অ্যাম্বুলেশন। অ্যাম্বুলেশন মানে কি জানো তো? অ্যাম্বুলেশন মানে কি জানো? কেউ বলতে পারবে অ্যাম্বুলেশন মানে কি? তারা বলো তো দেখি অ্যাম্বুলেশন মানে কি? না পারলে অসুবিধা নাই, নতুনরা না পারলেও কোনো সমস্যা নাই। ইলা বলতে পারবে অ্যাম্বুলেশন মানে কি? বলো কি? পারবে না? আচ্ছা, জানো না, আচ্ছা না জানলে সমস্যা নাই। অ্যাম্বুলেশন মানে হচ্ছে কি তুমি মানে মুভমেন্ট, নড়াচড়া, মানে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাও, তুমি এটা পারবে। অনেক সময় আছে কি পেশেন্টের স্ট্রোক পেশেন্ট বা অন্যান্য ব্যাক পেইনের পেশেন্ট দেখেছো যে যারা অনেক সিভিয়ার ব্যাক পেইন, পিএলআইডি নাম শুনবে যে পিএলআইডি হয়েছে, ব্যাক পেইন হয়েছে এরকম বলে থাকে, তো তারা কি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে না, অনেক প্রবলেম হয় তাদের, অনেক ধরনের প্রবলেম থাকে, অনেক সময় তারা মুভ করতে পারে না। তো তাদের ক্ষেত্রে আমরা কি করি ট্রিটমেন্টের মাধ্যমে তাকে মানে অ্যাম্বুলেশন করাটা ইজি করে দিই বা সে করতে পারে, তখন আস্তে আস্তে এইভাবে আমরা টার্গেট করি। রিলিজ কন্ট্রাকশন মাসেল, টেন্ডন ফাসা, তারপর মেনটেন অর ইমপ্রুভ স্ট্রেংথ অফ মাসকুলার, মেনটেন ইমপ্রুভ করা হয়, স্ট্রেংথ বাড়ানো হয় মাসেলের। মোবিলাইজ জয়েন্ট মোবিলাইজেশন করা হয়, ইমপ্রুভ সার্কুলেশন, ইমপ্রুভ রেসপিরেটরি ক্যাপাসিটি, ইমপ্রুভ কোঅর্ডিনেশন, রিডিউস রিজিডিটি, ইমপ্রুভ ব্যালেন্স এন্ড স্টেবিলিটি, এগুলো সব ইমপ্রুভ করানো হয়। ব্যালেন্স বুঝতেছো তো, অনেক সময় দেখবা ব্যালেন্সের প্রবলেম হয়, কোনো নিউরোলজিক্যাল প্রবলেম থাকলে তার ব্যালেন্সের প্রবলেম হয়। আবার আছে যে অনেক ওল্ডার এজ হয়ে গেলে কিন্তু দেখবে যে ব্যালেন্সের প্রবলেম হয়। বয়স্ক মানুষরা হঠাৎ করে পড়ে যায় না, দেখবে যে তাদের কিন্তু ব্যালেন্সের প্রবলেম হয়। ব্যালেন্স আমরা কিভাবে চেক করি কার ব্যালেন্স কতটুকু ভালো? তোমরা এগুলোর বিভিন্ন টেস্ট আছে, কার ব্যালেন্স কেমন ভালো তোমরা চেক করে দেখতে পারো নিজেরা। কিরকম ভাবে চেক করে দেখবে? যে তোমরা ধরো একটা জায়গায় দাঁড়াবে, দাঁড়িয়ে তোমরা ধরো একদম ক্লোজলি দুইটা পা একদম ক্লোজলি নিবে, নিয়ে চোখ বন্ধ করে দেখবে যে তোমার ব্যালেন্সে কেমন। চোখ বন্ধ করে তোমার যদি পড়ে যাওয়ার টেন্ডেন্সি আছে কিনা, যাদের ব্যালেন্সে প্রবলেম আছে তারা দেখবে যে এরকম চোখ বন্ধ করলে পড়ে যাওয়ার
টেন্ডেন্সি থাকে, হ্যাঁ, যারা বয়স্ক এজেড পার্সন, জেনেটিক পার্সন, তাদের এরকম থাকে। এভাবে আমরা অনেক কিছু ব্যালেন্সের বিভিন্ন স্কেল আছে, ওগুলোর মাধ্যমে চেক করা হয়। তোমরা সেকেন্ড ইয়ারে উঠলে এগুলো পড়বে। তারপরে হচ্ছে প্রমোট রিল্যাক্সেশন অ্যাপ্লাই করা হয়। অনেক সময় আছে না যাদের স্ট্রেস বেশি, এনজাইটি বেশি, যারা ধরো ব্লাড প্রেশার বেশি, এরকম ধরনের যারা আছে তাদেরকে রিল্যাক্সেশন অ্যাপ্লাই করা হয় অনেক সময়, তাতে তাদের নর্মাল হার্ট রেট আনা হয় এভাবে। ইমপ্রুভ মাসেল স্ট্রেংথ এন্ড ইফ পসিবল অ্যাচিভ and মেইনটেইন ম্যাক্সিমাম ভলেন্টারি কন্ট্রাকটাইল ফোর্স। হ্যাঁ, তারপরে ইমপ্রুভ এক্সারসাইজ পারফরমেন্স এন্ড ফাংশনাল ক্যাপাসিটি, মানে ইমপ্রুভ এক্সারসাইজ পারফরমেন্স এন্ড ফাংশনাল ক্যাপাসিটি, যেটা আস্তে আস্তে ইমপ্রুভ করা হয়। যেমন অনেক সময় কি হয় যে অনেকে সবার ফিটনেস লেভেল কি এক, দেখবা যে অনেকে আছে যারা সবসময় এক্সারসাইজ করে, খেলাধুলা করে, তাদের ফিটনেস লেভেল কিন্তু ভালো থাকে। যারা কখনো এক্সারসাইজ করে না বা দেখবা যে অল্প কিছু করার পরে কি হয়, সে হাঁপিয়ে যাচ্ছে, কারণ তার ফিটনেস লেভেল কম। তার হার্ট রেটে তুমি চেক করে ওরকম, তার জন্য কি করতে হয়, ফিটনেস লেভেল বাড়ানোর জন্য তার ফার্স্টলি হার্ট রেট চেক করা হয়, তারপর টার্গেট হার্ট রেট সেট করা হয়, ম্যাক্সিমাম হার্ট রেট চেক করা হয়, তারপরে তাকে সেই অনুযায়ী তাকে স্লোলি আস্তে আস্তে এক্সারসাইজ করানো হয়। এভাবে তাকে ফিটনেস লেভেল বাড়ানো হয়। এভাবে অনেক পেশেন্টের ক্ষেত্রে বলো, স্পোর্টসম্যানদের ক্ষেত্রে বলো, এভাবে অ্যাপ্লাই করা হয়। এখন দেখো থেরাপিউটিক এক্সারসাইজের বেসিক প্রিন্সিপাল কি। বেসিক প্রিন্সিপাল হচ্ছে কি 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 জিনিসগুলো তুমি অবশ্যই অ্যাপ্লাই করার আগে চিন্তা করবে, দেখবে যে ডিটারমাইন দ্য পারপাস অফ এক্সারসাইজ। আগে তোমাকে ফার্স্টলি চিন্তা করতে হবে কি পারপাসে তুমি এক্সারসাইজ করাবা। এমনি এমনি করাবা, নাকি ফিটনেস লেভেলের জন্য করাবা, নাকি তুমি তার পেইন রিডিউসের জন্য করাবা, না রেঞ্জ অফ মোশন বাড়ানোর জন্য করাবা। আগে তোমাকে ডিটারমাইন হতে হবে whether patient condition needed to be improved or whether improve the joint function or muscle strengthening. এখন তুমি কিসের জন্য এক্সারসাইজ করাবা, তুমি কি মাসেল জয়েন্টের ফাংশন বাড়ানোর জন্য করবা, না মাসেল পাওয়ার বাড়ানোর জন্য করবা, সেটা অনুযায়ী কিন্তু তোমার কি মানে তুমি এক্সারসাইজ চিন্তা করবা, তাকে এক্সারসাইজ প্রেসক্রাইব করবা যে তাকে এত রিপিটেশন করতে হবে এই এক্সারসাইজ, বা স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ দুই ধরনের আছে, স্ট্রেচিং এক্সারসাইজ, স্ট্রেংথেনিং এক্সারসাইজ, এগুলো তোমরা পড়বা। হ্যাঁ, পরবর্তীতে যেটা হচ্ছে স্ট্রেংথেনিং এক্সারসাইজের মাধ্যমে কি করি আমরা, মাসেল পাওয়ার বাড়ানোর চেষ্টা করি। তাহলে কি করতে হবে, ফার্স্টলি তোমার কাছে কোনো পেশেন্ট আসলে তুমি চিন্তা করবা যে কি পারপাসে তুমি এক্সারসাইজ অ্যাপ্লাই করবা, তার পেইন রিডিউসের জন্য, মাসেল পাওয়ার বাড়ানোর জন্য, না জয়েন্ট রেঞ্জ অফ মোশন বাড়ানোর জন্য, না স্পাজম রিডিউস করার জন্য, বা আদার্স আরো অনেক কিছু আছে সেটার জন্য। আগে ফার্স্টলি তোমাকে ডিটারমাইন হতে হবে, ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ স্ট্রেস দ্য পেশেন্ট প্লেস অন দ্য পেশেন্ট। এখন তোমাকে কি করতে হবে যে তুমি পেশেন্টকে কতটুকু ফোর্স তুমি অ্যাপ্লাই করবা, বা কতটুকু প্রেশার তুমি দিবা, কতটুকু স্ট্রেস তুমি দিবা, কত রিপিটেশন তুমি দিবা। এখন যদি ধরো অনেক সময় আমরা কি করি, ব্যাক পেনের জন্য পেশেন্টের ট্রিটমেন্ট দিয়ে থাকি, আমরা স্পেসিফিক ভার্টিব্রা আছে, তোমরা এগুলো পড়বে অ্যানাটমিতে, আমরা একদম স্পেসিফিক ভার্টিব্রা চেক করে দেখি, চেক করে যে এই ভার্টিব্রাটাতে তার প্রবলেম। এখন এই ভার্টিব্রাটা কি, তাকে আমাকে অনেক সময় এর মধ্যে বিভিন্ন গ্রেডিং মুভমেন্ট করতে হয়, তো ওইটার জন্য আমি কতটুকু প্রেশার দিব। বেশি প্রেশার দিলে কিন্তু অনেক সময় এর ভিতরে আবার স্পাইনাল কর্ড আছে, আরো হ্যাম্পার্ড হতে পারে, পেশেন্টের আরো প্রবলেম হতে পারে। তাহলে কি করতে হবে, আমাকে দেখতে হবে কতটুকু অ্যামাউন্ট আমি অ্যাপ্লাই করব, কতটুকু প্রেশার আমি দিব, কতটুকু কত রিপিটেশন আমি করব, এটা আমাকে মাথায় চিন্তা করতে হবে, ডিটারমাইন হতে হবে বা ডিটারমাইন করতে হবে। Ensure that the type of stretch imposed by the exercise should be revealed and that is to be effective. কোন টাইপের এক্সারসাইজ করাবে, যেটা আমি বললাম যেটা তার জন্য ইফেক্টিভ, সেটা আমাকে আগে চিন্তা করতে হবে যে এই পেশেন্টের জন্য এই ট্রিটমেন্টটা দিলে সে এটা ইমপ্রুভ হবে। সবার জন্য তো সব এক ধরনের ট্রিটমেন্ট তো অ্যাপ্লাই করবে না নিশ্চয়ই। তবে দ্য ইন্টেন্সিটি এন্ড ডিউরেশন, এবং কত সময় ধরে তাকে এক্সারসাইজ করাবে। এখন ফিটনেস বাড়াতে গেলে একজনে এক ধরনের এক্সারসাইজ করাবে, যার পেইনের জন্য রিডিউসের জন্য তাকে তুমি 10 রিপিটেশন বা কত রিপিটেশন করাবে সেটা তুমি
তাকে বলে দিবে বা ইন্টেন্সিটি কতটুকু দিবে। তোমরা ইলেকট্রোথেরাপি নিশ্চয়ই পড়তেছো, দেখবে যে ওখানে ইন্টেন্সিটি কতটুকু ইন্টেন্সিটি দিতে হয়। কোন একটা ইনস্ট্রুমেন্ট অ্যাপ্লাই করলে পেইন রিডিউস করার জন্য কোন টেন্স ইউজ করতে পারবে। আল্ট্রাসাউন্ড আছে যেগুলো হচ্ছে হিলিং করার জন্য অ্যাপ্লাই করা হয় জেল দিয়ে। দেখবা যে ইনস্ট্রুমেন্ট গুলো তোমরা যখন সরাসরি আসবা অনেক সময় তোমাদের প্র্যাকটিক্যালি দেখানো হবে এই ইনস্ট্রুমেন্ট গুলো, ইলেকট্রোথেরাপি এই ইনস্ট্রুমেন্ট গুলো আমরা অ্যাপ্লাই করি পেইন রিডিউসের জন্য, তারপরে আদার্স মাসেল পাওয়ার বাড়ানোর জন্য। এরকম কিছু কিছু ইনস্ট্রুমেন্ট আছে যারা ইলেকট্রোথেরাপি সাবজেক্টে পড়বে। সেখানে ইন্টেন্সিটি এবং ডিউরেশন আমরা কতটুকু টাইম ধরে দিব সেটা আমরা ঠিক করে নিব। তারপরে হচ্ছে ইনক্রিজ টলারেন্স এন্ডুরেন্স। আচ্ছা আচ্ছা, লাস্ট বাট নট লিস্ট দ্য এক্সারসাইজ রিজিমেন শুড নট মেক দ্য পেশেন্ট এক্সস্টেড এন্ড টায়ার্ড। পেশেন্টকে এক্সস্টেড এবং টায়ার্ড করানো যাবে না। অনেক সময় আছে না যে অনেকের এরকম ধারণা আছে, অনেক পেশেন্টদের দেখবা যে এরকম ধারণা আছে যে দেখে যখন পেশেন্ট এক্সারসাইজ করার পর ইমপ্রুভ হচ্ছে তখন ভাবে যে আমি আরো বেশি বেশি এক্সারসাইজ করলে মনে হয় আমি আরো ভালো হয়ে যাব। আসলে কিন্তু এরকম করা যাবে না, বা কোনো এক্সারসাইজকে এত বেশি করানো যাবে না যে সে টায়ার্ড হয়ে যায়, এক্সস্টেড হয়ে যায়, এরকম করা যাবে না। যেটা আমি আগেই বললাম যে তোমার ধরো ফিটনেস লেভেল বাড়ানোর জন্য আমাকে যে প্ল্যানিং করতে হবে সেখানে আমাকে ফার্স্টলি কি চেক করতে হয়, হার্ট রেট চেক করতে হয়, টার্গেট হার্ট রেট চেক করতে হয়। তুমি যদি এরকম একদম টার্গেটের চেয়ে ম্যাক্সিমাম হার্ট রেটের চেয়ে বেশি এক্সারসাইজ করে ফেলো, পেশেন্ট কিন্তু আরো বেশি প্রবলেম হতে পারে, তার মানে হার্টের আরো অনেক সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা যখন পেশেন্টকে এক্সস্টেড করানো যাবে না, টায়ার্ড করানো যাবে না। তাতে কি হবে, পেশেন্টের মাসেল গুলো কি যখন বেশি করবে তখন আরো ফ্যাটিক হয়ে যাবে। ফ্যাটিক তো বুঝো যে ক্লান্ত, দুর্বল হয়ে যাবে, পেশেন্ট আরো দুর্বল হয়ে যাবে। তো সেজন্য আমাদের একটা প্ল্যানিং অনুযায়ী এক্সারসাইজকে করতে হয়। সেটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল গুলো কি, এটাও অনেক সময় পরীক্ষা আসে, তোমরা এইটা মুখস্থ করে ফেলবা যে আমাদের এক্সারসাইজে থ্যারাপিউটিক এক্সারসাইজে বেসিক প্রিন্সিপাল কি। আমি যখন এক্সারসাইজে অ্যাপ্লাই করব তার আগে আমার কি কি চিন্তাগুলো মাথায় থাকতে হবে, যে এই জিনিসগুলো এর মাধ্যমে আমি ওগুলো আমি চিন্তা করতে হবে। মেকানিক্যাল প্রিন্সিপাল যেগুলো ধরো আমরা কতটুকু ফোর্স দিই, এগুলো তোমরা বিভিন্ন পড়বে, আরো ভিতরে ডিটেলস পড়বে, জাস্ট নামগুলো জেনে রাখো যে ফোর্স কতটুকু ফোর্স আমরা অ্যাপ্লাই করি, পজিশন মানে কোন পজিশনে আমি এক্সারসাইজ করাবো, যেটা গ্র্যাভিটি আমার কাজ করবে কিনা, তারপর সেন্টার অফ গ্র্যাভিটি আছে, যে লাইন অফ গ্র্যাভিটি, বেস অফ সাপোর্ট। ধরো এক্সারসাইজ করানোর জন্য বেস অফ সাপোর্ট হচ্ছে কি কতটুকু তুমি বেস নিবা, বেসটা কি নিচের যে এরিয়াটা ব্যালেন্সের জন্য আমি যতটুকু এরিয়া মানে বেস নিয়ে আমি এক্সারসাইজ করলে পেশেন্ট স্টেবল হবে, কমফোর্টেবল ফিল করবে, সেগুলো আমাদেরকে জানতে হবে। তারপরে ইকুইলিব্রিয়াম, তারপরে ফিক্সেশন, স্টেবিলাইজেশন, এগুলো তোমাদের ডিটেলস ইন ডিটেলস পরে পড়বে। মুভমেন্ট, এক্সিস, প্ল্যান আছে, স্পিড, ভেলোসিটি, ওয়ার্ক, এনার্জি, এগুলো তোমরা পড়বে, আরো ডিটেলস পড়বে। পাওয়ার, অ্যাসিলেশন, মোমেন্টাম, তারপরে ইনার্শিয়া, ফ্রিকশন, তারপর লিভার পড়বে। লিভার তো তোমরা পড়েছো, ফার্স্ট ক্লাস লিভার, সেকেন্ড ক্লাস লিভার, এগুলো সম্পর্কে আরো তোমাদের ডিটেলস পড়ানো হবে। কাইনেসিওলজিতে কিছু কিছু পড়বে, পুলি, পেন্ডুলিয়াম, ইলাস্টিসিটি, এগুলো নিয়ে তোমরা ইন ডিটেলস আরো পড়বে, জাস্ট নামগুলো মনে রাখো। আর টেকনিক অফ থ্যারাপিউটিক এক্সারসাইজ অনেক টেকনিক আছে, জাস্ট কিছু টেকনিকের নামগুলো আমি এখানে বললাম যে জেনে রাখো, যেগুলো অনেক সময় মানে লাগে আর কি আমাদের বেসিক ইনফরমেশন গুলো জানার জন্য। যে পজিশনিং, তোমরা পজিশনিং গুলো জানতে হবে। আমাদের এই সিটিং পজিশন আমাদের কোন মাসেল গুলো কাজ করতেছে, লাইন পজিশনে আমাদের ব্যালেন্সটা কেমন থাকে, বা স্ট্যান্ডিং পজিশনে কিন্তু আমাদের বডির সমস্ত মাসেল গুলো কাজ করে। যদি দেখবে যে কোনো মাসেলের কাজ করে, মানে টাইম মনে হয় শেষ হয়ে যাচ্ছে বেশি, সময় নেই। আচ্ছা তাড়াতাড়ি আমি শেষ করতেছি। আচ্ছা, টাইম সবসময় কি করতে হবে যে ধরো পজিশনটা চিন্তা করতে হবে যে পজিশনে আমার বসালে পেশেন্ট কোন মাসেল গুলো কাজ করতেছে, বা স্ট্যান্ডিং পজিশন আমার বডির সমস্ত মাসেল গুলো কিন্তু কাজ করে। কোনো মাসেলের প্রবলেম থাকলে কিন্তু তুমি প্রপার ওয়েতে সিটিং স্ট্যান্ডিং করতে পারবে না, কারণ যদি মাসেল ঠিক মতো কাজ করলে কিন্তু আমরা স্ট্যান্ডিং হতে পারি না। এবং প্রপার সমস্ত বডি মাসেল গুলো যদি ভালো মতো কাজ করে তাহলে কিন্তু আমরা স্ট্যান্ডিং হতে পারি। এবং এটা হচ্ছে সমস্ত বডি মাসেল গুলো অ্যাক্টিভলি কাজ করতে হয়। তো এই পজিশনে আমরা শিখবো যে পজিশনে কোন মাসেল গুলো কাজ করতেছে, কোন ইয়াগুলো কাজ করতেছে, সেটা কত গ্রেডে কাজ করতেছে, সেগুলো আমরা জানবো, আরো ইন ডিটেলস পরে জানবো। রিল্যাক্সেশন সম্পর্কে জানবো, মুভমেন্ট, বিভিন্ন মুভমেন্ট আছে, অ্যাক্টিভ মুভমেন্ট, প্যাসিভ মুভমেন্ট, রেজিস্টেড মুভমেন্ট,
ম্যানুয়াল মোবিলাইজেশন টেকনিক। অ্যাক্টিভ মুভমেন্ট কি? যদি পেশেন্ট কোনো অ্যাক্টিভলি নিজে মুভমেন্ট করতে পারে সেটাকে অ্যাক্টিভ মুভমেন্ট বলা হয়। এটা বুঝতেই পারতেছো। প্যাসিভ মুভমেন্ট যখন পেশেন্ট পারবে না, মুভমেন্ট করতে পারবে না, তাকে প্যাসিভ মুভমেন্ট বলা হয়। সেটা তোমরা বুঝবে, আরো ক্লিয়ারলি বুঝবে। প্যাসিভ মুভমেন্ট বিভিন্ন ধরনের আছে। তারপরে রেজিস্টেড মুভমেন্ট, ফিজিওলজিক্যাল মোবিলাইজেশন টেকনিক, নামগুলো জেনে রাখো, ইন ডিটেইলস পরবর্তীতে পড়বে। সাসপেনশন থেরাপি, ব্রিদিং এক্সারসাইজ, বিভিন্ন ব্রিদিং এক্সারসাইজ। এখন করোনার সময় কিন্তু তোমরা জেনে থাকবে যে অনেক ধরনের ব্রিদিং এক্সারসাইজের কথা দেখবা যে বিভিন্ন নিউজে লিখে, ডিপ ব্রিদিং এক্সারসাইজ বা আরো অনেক ব্রিদিং এক্সারসাইজ আছে, যেটা হচ্ছে এক্সারসাইজ করলে আমাদের লাংসের ক্যাপাসিটি বাড়ে, লাংসের ভলিউম বাড়ে। অনেক সময় যার অ্যাজমা বা আরো অনেক ধরনের ব্রঙ্কাইটিস, বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, যার ব্রিদিং এক্সারসাইজ করলে কি হয়, আমাদের এয়ারটা একদম লাস্ট লোব পর্যন্ত যায়। তাহলে কি আমাদের রেসপিরেটরি ফাংশনটা ভালো হয়। রেসপিরেটরি ফাংশনটা ভালো হলে কি আমাদের অক্সিজেন লেভেলটা ভালো হবে। অক্সিজেন লেভেল ভালো হলে আমাদের সারা বডিতে অক্সিজেন লেভেল ভালো হলে কি হবে, আমাদের ব্রেন ভালোভাবে কাজ করবে। কারণ অক্সিজেনের আমাদের ব্রেন পর্যন্ত কিন্তু একদম সব ফাংশনটা কাজ করার জন্য প্রপার ওয়েতে হেল্প করে থাকে। তো এই জন্য এই জিনিসগুলো তোমাদের আরো ইন ডিটেইলস তোমরা পরে ভালো করে শিখবে। পিএনএফ টেকনিক, প্রোপ্রিওসেপ্টিভ নার্ভ ফাংশন, এগুলো সম্পর্কে আরো ইন ডিটেইলস শিখবে। ব্যালেন্স, কোঅর্ডিনেশন, ম্যানুয়াল টেস্টিং, মাসেল টেস্টিং, এগুলোর নামগুলো জাস্ট জেনে রাখো, পরবর্তীতে আরো ইন ডিটেইলস তোমরা শিখবে। আর বেশি সময় নাই। আচ্ছা, বুঝতে পেরেছো তো কিছু? আরো কিছু মানে এটা এই স্লাইডটা পড়িয়ে শেষ করে দিব। যে এরিয়া অফ অ্যাপ্লিকেশন অফ ফ্যাব্রিক এক্সারসাইজ, কোন কোন এরিয়াতে আমরা কাজ করতে পারি, এই এরিয়ার নামগুলো জানতে হবে। যে মাসকুলোস্কেলেটাল এরিয়াতে আমরা কি মাসেল পেন নিয়ে কাজ করতে পারি, জয়েন্ট পেন নিয়ে কাজ করতে পারি, লো ব্যাক পেন নিয়ে, নেক পেন, থোরাসিক পেন, ক্যাপসুলাইটিস। এরকম হয় না, তোমরা অনেকে দেখবে যে তোমরা ছোট মানুষ হলে কি হবে, তোমরা ইদানিং অনেক মোবাইল ইউজ করো। এরকম হয় না যে তোমাদের খুব নেক পেইন করতেছে, দীর্ঘ সময় ধরে মোবাইলে কাজ করতেছো বা দীর্ঘ সময় ধরে কম্পিউটারে কাজ করতেছো, এরকম কারো আছে যে খুব ব্যাক পেইন হয়, নেক পেইন হয় অল্প? এগুলো কিন্তু ওল্ডার এজে হয় সাধারণত। কিন্তু এখনকার যুগে যেরকম ধরনের ডিভাইস ইউজ করতে হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের নেক পেইন এবং ব্যাক পেইন এটা খুব কমনলি মানে দেখা যায়। অল্প বয়সে তোমাদের এইজেও দেখা যাচ্ছে যে এই ধরনের প্রবলেম গুলো হচ্ছে। তারপরে থোরাসিক পেইন, ক্যাপসুলাইটিস, বার্সাইটিস, মাসেল ইনজুরি, লিগামেন্ট ইনজুরি, এগুলোর নাম জাস্ট শিখে রাখবে। যে মাসকুলোস্কেলেটাল এরিয়াতে আমরা যখন কাজ করব তখন এই ডিজিজ গুলো নিয়ে কাজ করি। আরো অনেক ডিজিজ আছে, যেমন ফ্রোজেন শোল্ডার, এখানে ক্যাপসুলাইটিস দেখবে যে অনেকের আছে যে ওল্ডার এজে কি ক্যাপসুলাইটিস হয়। যে অনেকে দেখবে শোল্ডার জয়েন্ট, তো তোমরা জানো, নতুনরা কি জানো শোল্ডার জয়েন্ট কোনটা? শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট কোনটা? এই নামগুলো কিন্তু জানতে হবে, নাহলে আমি তোমাদের এত কিছু বলবো তোমরা কিছুই বুঝবে না। শোল্ডার জয়েন্ট হচ্ছে, শোল্ডার একদম আমাদের হাতের এই এরিয়াটাকে শোল্ডার জয়েন্ট বলা হয়। শোল্ডার জয়েন্টে অনেক সময় দেখবা ওল্ডার এজে কি হয়, দেখবা মা বা তোমাদের মা বা নানি বা এরকম ওল্ডার এজের মা পার্সনরা বলবে যে আমার হাত খুব ব্যথা করতেছে, এই জায়গাটা খুব ব্যথা করতেছে, আমি পানি ঢালতে পারি না, আমি চুল বাঁধতে পারি না, এরকম ধরনের দেখবা যে অনেকে কমপ্লেন করে, এটাকে ফ্রোজেন শোল্ডার বলা হয়। তো এই যাই হোক, এই ধরনের প্রবলেম গুলো হয়, এগুলো আমরা খুব ট্রিটমেন্টে অ্যাপ্লাই করে থাকি এবং অনেকে একদম ফুললি 100% রিকভারি হয়ে যায়। তারপরে হচ্ছে ট্রমাটোলজিতে বা যেটা হচ্ছে ফ্র্যাকচার অফ দ্য বোন, ফ্র্যাকচার হয়ে গেলে, ফ্র্যাকচার হওয়ার পর যে কন্ট্রাক্টর ডেভেলপ হয় সেটা যেন না হয় সেজন্য আমরা কি করে থাকি, আমরা ট্রিটমেন্ট অ্যাপ্লাই করে থাকি। ডিসলোকেশন অফ দ্য জয়েন্ট, জয়েন্ট ডিসলোকেশন হয়ে গেলে, পোস্ট অপারেটিভ হিপ এন্ড নি রিপ্লেসমেন্ট হলে, আর্থ্রোস্কোপি, এগুলো স্পাইনাল ফিক্সেশন, এগুলো করলেও আমরা ট্রিটমেন্ট অ্যাপ্লাই করে থাকি। তো তোমাদের তো মনে হয় 10টা থেকে আবার ক্লাস আছে, কোন টিচারের? আজকে বুধবার, মনে হয় কামাল স্যারের ক্লাস আছে নাকি? জি ম্যাম, মাহির? কম্পিউটার লেকচার জি আছে। ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। তো আমি আজকে এই পর্যন্তই, বেশি করলাম না। তোমরা এই পর্যন্ত একদম, আমি এটা দিয়ে দিব, এটা আমার মাহিনের কাছে যদি না থাকে আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা এই পর্যন্ত একদম পড়ে ফেললো। আমি নেক্সট ক্লাসে কিন্তু আমি পড়া ধরবো সবাইকে, ঠিক আছে? আমি সবাইকে একজন একজন করে ডেফিনেশন জিজ্ঞেস করব, প্লাস হচ্ছে যে প্রিন্সিপাল, বেসিক প্রিন্সিপাল কিন্তু সবাইকে পড়তে হবে। এই জিনিসগুলো খুব সুন্দর করে পড়ে ফেলবে। এখন থেকে যারা পুরাতন আছো, যারা আগেও হয়তো পড়ো নাই বা ভাবছো যে আসলে ইনস্টিটিউটে আসলে তারপরে পড়বো, আবার তো নতুন করে রিপিটেশন করবে, এরকম ধারণা থাকতে পারে।
কিন্তু এখন তোমরা আবার নতুন করে এগুলো মুখস্থ করে ফেলো, পড়ে ফেলো। দেখো পরিস্থিতি কি পর্যায়ে যায় আমরা জানি না, আমাদের পরীক্ষা কোন ভাবে নিতে হয়, অনলাইনেও নিতে হতে পারে, এরকম পরিস্থিতি হতে পারে। তোমরা এই জন্য এই জিনিসগুলো পড়ে ফেলো। নতুনরা তো পড়বেই অবশ্য, পুরাতনরা যদি কম পড়ে থাকো আবার নতুন করে পড়ে ফেলো এই জিনিসগুলো। এটা আমি মাহিনকে সেন্ড করে দিব যেন সবাইকে দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো। এখানেই আজকে আমার এখানেই শেষ হয়ে যাবে। 55তে মনে হয় ইয়াতে বন্ধ হয়ে যাওয়ার কথা, 40 মিনিটের মতো। আবার তোমাদের ক্লাস আছে, কামাল স্যারের মনে হয় ক্লাস আছে, তোমরা সবাই অ্যাটেন্ড করবে, চেষ্টা করবে। পুরাতন যারা আছে তারা সব মানে যারা অ্যাটেন্ড করে নাই, মাহিন তুমি তাদেরকে বলবে যে আবার যেন ক্লাসগুলো করে। হ্যাঁ, ক্লাসগুলো করলে তো তোমাদের পড়া হয়ে যায়, যারা পড়ছো আগে তোমাদের আরো শিখা হয়ে গেল, দ্রুত তোমরা মুখস্থ করে ফেলতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আমার মানে এই যে 55 বেজে গেছে, মনে হয় শেষ হয়ে যাবে, 40 মিনিটের মতোই থাকে জুমে। তো তোমাদের কারো কিছু বলার আছে? কেউ কিছু বলতে চাও? নতুনরা কেউ কিছু বলো তো দেখি, তোমাদের ক্লাসগুলো তোমরা বুঝতে পারতেছো? ইলা? Yes, ma'am. ইয়েস ম্যাম। হ্যাঁ, তোমার সমস্যা কোনো সমস্যা হচ্ছে? না ম্যাম, সবকিছু ঠিকঠাক আছে। ঠিকঠাক আছে। শীটগুলো পাবে, শীটগুলো পড়ে নিবে। হ্যাঁ, টিচাররা বুঝতে না পারলে আবার স্যারদেরকে জিজ্ঞেস করো, পড়াশোনা জিজ্ঞেস করো। সামনাসামনি হলে তো একরকম, এখন যেহেতু জুমে করতেছো, এমন করো না যে জুম অন্য জায়গায় চলে গেলা বা জয়েন করে ভালো করে ক্লিয়ারলি বুঝলে না, টিচারকে জিজ্ঞেস করলে না, এরকম করবে না। তোমরা টিচারকে উইলিংলি জিজ্ঞেস করতে পারো, এবং স্যারকে বলবে বা ম্যাডামকে বলবে স্যার আরেকবার বুঝাই দেন। তুমি যদি বুঝতে না পারো বলবে স্যার আমাদেরকে আরেকবার একটু বুঝাই দেন, ক্লিয়ার করে দেন। স্যার আবার করে দিবে, অবশ্যই করে দিবে, ঠিক আছে? আর কোনো প্রবলেম হলে, সবাইকে বলতেছি, কোনো প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আমার ফোন নাম্বার তো তোমাদের কাছে আছে, কোনো সমস্যা হলে আমার সাথে কন্ট্যাক্ট করবে। কোনো টিচারের মানে পড়া বুঝতে সমস্যা হইলেও আমাকে জানাবে। হ্যাঁ, ঠিক আছে? মাহিন, বুঝতে এই লেকচারটা কি তোমাদের কাছে আছে? মাহিন? ম্যাম মাহিন মেবি নেই ক্লাসে। নাই? আচ্ছা, এই লেকচারটা কি তোমাদের কাছে আছে? নো ম্যাম, নিউদের কাছে নেই। হচ্ছে শীট আকার আছে ম্যাম, স্লাইড নাই। মেলে সেন্ড করে দিব, ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো। আর ওই যে নেক্সট ক্লাস 10টা থেকে, তোমরা 10টা থেকে ক্লাসে অ্যাটেন্ড করো, ঠিক আছে? সবাই ক্লাসে কিন্তু অ্যাটেন্ড করবে সবাই। তাহলে আমি এখন স্টপ করে দিলাম।